রাস্তায় যখন বেরোই তখন না গন্তব্যের কথা একদমই চিন্তা ভাবনা করি না, শুধু ভাবি জার্নিটা এনজয় করব। আর এইবারের জার্নি নেপালের গভীরতম লেক সে ফুকসুন্দার উদ্দেশ্যে। চলো মা, আসছি। পুচু তুমি রোজ থাকো, আমি যখনই বেরোই তুমি থাকো পুচু। চিকু উপরে, চিকুকে এখন বাইরে বেরোলেই চিকু পালিয়ে যাবে। যাই হোক, বনি এখানে রেডি। বনি যাচ্ছে না, এবার যাচ্ছি হচ্ছে আমি একা। রাত 3:14 আমি বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপে। হয়েছে অনেক শ্রীলঙ্কা, হয়েছে অনেক পালসার 135। এবার আমার নিজের ঘোড়া নিয়ে একদম একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হতে চলেছে। অ্যাডভেঞ্চারাস জার্নি করতে কে বেরিয়ে পড়েছে? অ্যাডভেঞ্চারাস জার্নি করতে অ্যাডভেঞ্চারাস বাঙালি বেরিয়ে পড়েছে। আপাতত আজকের জার্নিতে আমার সাথে কেউ নেই, কিন্তু এই জার্নিতে, টোটাল ট্রিপে আমার সাথে আরও আরেকজন অ্যাডভেঞ্চারাস বাঙালি রয়েছে। আর আজকে কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নেপাল যেতে চলেছি, থার্ড টাইম, জীবনে তৃতীয়বারের জন্য নেপাল যেতে চলেছি। আর নেপালে খামাসান অ্যাডভেঞ্চার ওয়েট করছে। ফুল ট্যাঙ্ক, 1204 টাকার পেট্রোল গেছে। উড়ে গেলাম দিল্লির রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম আমরা, স্ট্রেট নিয়ে নিলাম একদম কোনা থেকে। ডানকুনির দিকে জার্নি করছি এখন আমরা। সামনে ডানকুনি টোল প্লাজা পড়বে, যদিও এখন অবধি 10-12 কিলোমিটার মতো জার্নি করতে হবে আমাদের। ডানকুনির দিকে এগোতে আজকের জার্নি সম্বন্ধে তোমাদের একটুখানি বলে দিই। আজকে আমরা যেতে চলেছি হচ্ছে মুজাফফরপুর বিহারের মধ্যে পড়ছে। আর আমাদের বাড়ি থেকে মুজাফফরপুর যাওয়ার জন্য 3টে রাস্তা রয়েছে। আসানসোল ক্রস করে সালানপুর বলে একটা জায়গা আসবে, সালানপুর থেকে রাইট সাইডে নিয়ে চিত্তরঞ্জন হয়ে তারপরে লাখিসারাই, বেগুসারাই হয়ে মুজাফফরপুর পৌঁছানো যায়। আরেকটা রাস্তা হচ্ছে গোবিন্দপুর, মানে আসানসোল ক্রস করে জাস্ট ঝাড়খণ্ডে ঢুকে গোবিন্দপুর পড়বে, জাস্ট ধানবাদের আশেপাশেই পড়বে গোবিন্দপুর থেকে রাইট সাইডে নিয়ে গিরিডি হয়ে মুজাফফরপুর পৌঁছানো যায়। আরও একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে একদম সোজা পাটনা হয়ে, মানে এই রাস্তা NH-19 ধরে একদম সোজা ডোবি থেকে রাইট সাইডে নিয়ে গয়াকে জাস্ট বাইপাস করে পাটনা হয়ে মুজাফফরপুর পৌঁছানো যায়। হ্যাঁ, যদি আমরা আসানসোল ক্রস করে সালানপুর হয়ে চিত্তরঞ্জনের রাস্তা নিয়ে, তাহলে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 604 কিলোমিটার আর 14.5 ঘন্টা সময় লাগবে গুগল বলছে। আর যদি আমরা পাটনা হয়ে যাই মানে ডোবি, তাহলে 677 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের। আর 677 কিলোমিটার যেতে 14 ঘন্টা সময় লাগবে। মানে পাটনার রাস্তাটা নিলে 77 কিলোমিটার এক্সট্রা যেতে হবে, কিন্তু 30 মিনিট কম সময় লাগছে। আমি নিজেই কনফিউজ যে কোন রাস্তাটা নেবো। এই দুটোই আমি বেছেছি। আসানসোল ক্রস করে তারপরে ডিসিশন নেব, তারপরে একবার জাস্ট গুগল ম্যাপটা মেরে নেবো, যেটা দেখাবে গুগল ম্যাপে সেটা দিয়ে চলে যাব। তো আমি বুঝতে পেরেছি যদি সালানপুর হয়ে যাই, চিত্তরঞ্জন হয়ে যাই, তাহলে রাস্তা যথেষ্ট ন্যারো। আর যদি পাটনা হয়ে যাই তাহলে সবথেকে বেশি হাইওয়ে পাবো আজকে, সবথেকে বেশি হাইওয়ে। বাড়ি থেকে 103 কিলোমিটার রাইড করে ফেলেছি। 103 কিলোমিটার রাইড করে এখন পালশিট টোল প্লাজা ক্রস করছি। 27.6 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে আমার বাইক। জাস্ট বর্ধমান ক্রস করছি আমরা, আর যথেষ্ট কুয়াশা রয়েছে, একদম বৃষ্টির জলের মতো ছিটে এসে লাগছে। আমার হেলমেটে ভাইজারে কিন্তু একদম বলতে পারো গ্লাসে জলের ছিটার মতো লাগছে। বর্ধমান ঢুকে যাচ্ছে, নিচ দিয়ে গিয়ে রাইট টার্ন নিলে বর্ধমান শহর, আর আমি সোজা চলে যাবো একদম পানাগড়ের দিকে। বেশ কুয়াশা ফিল করছি।
ট্রেন যাচ্ছে, ট্রেন। হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জ্যাকেট ফ্যাকেট কুয়াশার জন্য ভিজে গেছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আলো ফুটে গেছে আর আমার বাইকের স্পিডও কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে। আমি কিন্তু ভালোই স্পিড আপ করছি এখন। আর তার সাথে সাথে রাস্তাও ভালো হয়ে গেছে, মানে পালশিট পেরোনোর পর থেকে কিন্তু আমি মোটামুটি ভালোই রাস্তা পেয়েছি। বর্ধমানে বেশ কিছু ডাইভারশন পেয়েছিলাম আগের বার, কিন্তু এইবারে সমস্তটাই কিন্তু ব্রিজের উপর দিয়ে বা ফ্লাইওভারের উপর দিয়ে বেরিয়ে চলে এসেছি। আসানসোল কিন্তু পেরিয়ে চলে যাচ্ছি আমি, মানে আমরা। আর আমি ডিসিশন নিয়েই নিয়েছি যে পাটনা হয়ে মুজাফফরপুর যাব। তো এখন NH-19 কন্টিনিউ করব, একদম স্ট্রেট NH-19 ধরে চলে যাব ডোভি অবধি। সকাল 6:45 আর আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। বাড়ি থেকে এখন অবধি 251 কিলোমিটার, 252 কিলোমিটার রাইড করে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। পেছন দিকে অরেঞ্জ কালারের সূর্য উঠেছিল কিছুক্ষণ আগে, কিন্তু হঠাৎ করে সব ঢেকে গেছে। ওয়েদার পুরো খারাপ হয়ে গেল, বুঝতে পারলাম না কেন হঠাৎ করে এরম হলো। দেখো পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে। সকাল 6:59, মানে 7টা বাজতে 1 মিনিট বাকি, আর তার মধ্যে পুরো কালো হয়ে এসছে ভাই। বৃষ্টি নেমে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। গোপ্রো ওয়াটারপ্রুফ করার নেই আমার, বাবা মুশকিল হয়ে যাবে রে, মুশকিল হয়ে যাবে। আজকে বাড়ি থেকে নন স্টপ রাইড করে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের গোবিন্দপুর। পেছনে দেখতে পাচ্ছ আমার ফুললি লোডেড KTM অ্যাডভেঞ্চার 390 দাঁড়িয়ে আছে। একটু যদি ওডোমিটারটা অন করে তোমাদের দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। 280.1 কিলোমিটার রাইড করে ফেলেছি এখন অবধি। বাড়ি থেকে রাইড টাইম ছিল 3 hours and 43 minutes। 280 কিলোমিটার নন স্টপ, তাও আবার 100 কিলোমিটার, 110, 115 কিলোমিটার পার আওয়ারে ক্রুজ করেছি। তোমরা সেটা দেখতেই পেয়েছো। বাইকের এরকম পারফরমেন্স পেতে গেলে কিন্তু বাইকের যত্ন নিতে হবে। এই রাইডে আসার আগে আমি বাইকটা খুব ভালোভাবে সার্ভিস করিয়েছি, থ্রটল বডি ক্লিন করিয়েছি, চেনের যত্ন নিয়েছি, তার সাথে সাথে কিন্তু ইঞ্জিনেরও যত্ন নিয়েছি। আর ইঞ্জিনের যত্ন বলতে আমি যেটা বুঝি, একটা ভালো ইঞ্জিন অয়েল ইউজ করা। আর আমি ইউজ করি ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল 5-in-1 ফর্মুলা। ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট প্রোভাইড করে এক্সিলেন্ট অ্যাক্সিলারেশন, এক্সিলেন্ট প্রোটেকশন, এন্ডিউরিং পারফরমেন্স, স্মুথ রাইডিং অ্যান্ড ইট কিপস ইঞ্জিন কুল। আমার বাইকের গ্রেড হচ্ছে 10W50। তোমরা নিজেদের বাইকের গ্রেড অনুযায়ী একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি ভালো পারফরমেন্স হবে। যাই হোক, বৃষ্টির জন্য এখানে কিন্তু আমার বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো বুঝতে পারছিলাম না। জাস্ট পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টিটা থামলে বাইরে চলে এসেছি, এসে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে এলাম। ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে এই যে আমন্ড, কাজু, কিশমিশ, তার সাথে সাথে এমনি বাদাম, যেটা বাদাম হয়। আর এরাও দেখো দাঁড়িয়ে পড়েছে দেখতে। হ্যালো, क्या नाम है? देव। तुम्हारा? मधु। বাহ, বাড়িয়া বাড়িয়া। আমি এখানে ক্যামেরা ফ্যামেরা অন করে কি করছি, ওরা হুট করে দেখতে চলে এসছে। যাই হোক, এগুলো খাবো আর তারপরে সামনের দিকে এগোবো। অনেকটা জার্নি করতে হবে এখন অবধি আজকে আমাকে, অনেকটা। এখানে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট আমরা সময় নষ্ট করে ফেলেছি। আমরা বলতে কিন্তু আমি আমাদেরকে মিন করছি। এখানে দেখতে পাচ্ছি আমি ইনস্টাগ্রাম আর ইউটিউব রয়েছে, সেটা ওরা সার্চ করেছে। इंस्टाग्राम देखा, लाइव भी मार दिया। बढ़िया। অনেক লেট হয়ে গেছি, পেট্রোল ভরিয়ে নিয়ে এখানে 98.05 হচ্ছে পেট্রোলের দাম। ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে নিয়ে ননস্টপ আবার চালাতে হবে। যেখান থেকে আমি তেল ভরলাম ওখান থেকে ডোভির ডিস্টেন্স হচ্ছে 197 কিলোমিটার। আর আজকে আমার ডেস্টিনেশন মুজাফফরপুরের ডিস্টেন্স হচ্ছে 397 কিলোমিটার। মানে আমাকে এখন কিন্তু প্রায় 400 কিলোমিটার রাইড করতে হবে। আর 9:42 বেজে গেছে। তো আপাতত ডোভি অবধি রাস্তা ভালোই পাবো বলে এক্সপেক্ট করছি। মানে এই রাস্তা দিয়ে আগেরবারে আমরা গেছিলাম কুম্ভ মেলাতে, ওই চপারানে জঙ্গল ক্রস করে ডোভি পড়বে। ডোভি থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো মুজাফফরপুরের দিকে। মানে ডোভি থেকে মুজাফফরপুরের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, মানে 397 কিলোমিটার রাইড। চলো, সামনে রাস্তা প্রচণ্ড ভালোভাবে এখন, তো একটুখানি চালিয়ে নিতে হবে। এই তো গোবিন্দপুর, এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ রাস্তাটা ঢুকে গেছে। এই রাস্তা দিয়েও কিন্তু গিরিডি হয়ে নেপাল যাওয়া যায়, মুজাফফরপুর যাওয়া যায়, কিন্তু ওই ন্যারো রাস্তার দিকে আমি আর যাচ্ছি না। আমি 70 কিলোমিটার ঘুরে যাব, তাও চওড়া রাস্তা দিয়ে যাব। আশা করছি এদিকে রাস্তা পুরোটাই ভালো হবে মনে হচ্ছে, দেখা যাক। গোবিন্দপুরে কিন্তু বেশ জ্যাম রয়েছে, জ্যাম হওয়ারই কথা। এখন একদম অফিস টাইম শুরু হয়ে গেছে, 9:47 বাজে।
স্কুলের টাইম, অফিস টাইম সমস্ত কিছু শুরু হয়ে গেছে, জ্যাম হওয়ারই কথা। তবে একটু পর থেকে ফাঁকা রাস্তা পেয়ে যাবো আমরা। এমনিতে আমরা কিন্তু একদম ওয়েস্ট নেপালের দিকে যাচ্ছি, ওয়েস্ট নেপাল। মানে নেপাল কিন্তু ইন্ডিয়ার পুরো উপরের পার্টটা জুড়ে রয়েছে বলতে পারো। নেপাল বিহারের সাথে বর্ডার শেয়ার করে, নেপাল সিকিমের সাথে বর্ডার শেয়ার করে, নেপাল উত্তরপ্রদেশের সাথে বর্ডার শেয়ার করে, নেপাল উত্তরাখণ্ডের সাথে বর্ডার শেয়ার করে। এতগুলো স্টেটের সাথে কিন্তু নেপাল বর্ডার শেয়ার করছে। আর আমরা কিন্তু একদম ওয়েস্ট নেপালের দিকে যাবো। সে ফুকসুন্দ একদম ওয়েস্টের দিকে পড়ছে। তো যেহেতু এতগুলো স্টেটের সাথে নেপাল বর্ডার শেয়ার করে, তো বিভিন্ন গেট রয়েছে নেপালে ঢোকার জন্য। যেমন শিলিগুড়ির সাইড থেকে পানি ট্যাঙ্কি রয়েছে, বিরাটনগর রয়েছে, তারপরে এদিকে রয়েছে বীরগঞ্জ, যেখানে আমরা যাচ্ছি, রাক্সল বীরগঞ্জ। তার সাথে উত্তরপ্রদেশেও কিন্তু বেশ কয়েকটা গেট রয়েছে। তারপরে আমরা ধারচুলা গেছিলাম উত্তরাখণ্ডে, সেখানেও কিন্তু নেপালে ঢোকা যাবে, মানে ধারচুলা থেকেও কিন্তু নেপালে ঢোকা যায়। আমরা ঢুকেও ছিলাম অলরেডি। আমরা যেখান থেকে যাচ্ছি আমাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা হচ্ছে বীরগঞ্জ দিয়ে ঢোকা। তো আমরা ওই জন্য বীরগঞ্জ দিয়েই ঢুকতে চলেছি, বা রাক্সল দিয়ে ঢুকতে চলেছি। মানে ইন্ডিয়াতে রাক্সল পড়ছে আর নেপাল হচ্ছে বীরগঞ্জ, মানে নেপালে বীরগঞ্জ। দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা হচ্ছে 1040 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু আমরা দারুণ রাস্তা পেয়ে যাবো, দারুণ রাস্তা। ধানবাদ জাস্ট ক্রস করে এসেছি আমরা, মানে ধানবাদকে বাইপাস করে এসেছি। এবার সোজা এগিয়ে যাই সামনের দিকে। বাদিকে না আমি একটা জিনিস এটা দেখে না দাঁড়িয়ে পারলাম না, বাদিকে পাহাড়ের ভিউয়ের সাথে পুরো পলাশ গাছের বাগান। এখান থেকে শুরু হয়েছে, দেখো এদিক দিয়ে পলাশ গাছ, এদিকে পলাশ গাছ, এইদিকে সমস্ত পলাশ গাছ, পলাশ গাছ। আর এই জায়গাটা যখনই আসি আমার মন পুরো খুশ হয়ে যায়, এত সুন্দর লাগে জায়গাটা। দেখো যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য পাহাড়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে পুরো। এবার দেখো সামনের দিকটা দেখো একবার। মনসুন রাইড হলে আলাদা ব্যাপার, কারণ মেন্টাল একটা প্রিপারেশন থাকেই যে বৃষ্টি হতে পারে। কিন্তু বসন্তকালে যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাবে মানে ভাবাই যাচ্ছে না। হঠাৎ বৃষ্টি নেমে গেলো, দেখতেই পেলে। সেদের তলায় চলে এসেছি, এখানে ভাবছি খাওয়া দাওয়া করে নেব, কারণ সময় নষ্ট করা যাবে না। এখনও লং জার্নি করতে হবে আমাকে, আর সারা রাত না ঘুমিয়ে রাইড করছি। আর তো ভাবছি সময়টাকে ইউটিলাইজ করি, এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার সামনের দিকে যাবো। থ্যাংক ইউ। বাইকের টপ বক্সের উপর জাস্ট রেখেছি রুটি। দেখো এখানে কী কী রয়েছে, রুটি, ডাবল ডিমের অমলেট, পেঁয়াজ, চাটনি। জাস্ট লাঞ্চ করে নেবো। টাইম ওয়েস্ট করা যাবে না। 12:30 বাজে, দুপুর 12:30। এখন অবধি আমি 378 কিলোমিটার রাইড করেছি। আর এই যে এখানে ধাবাতেই খেয়ে নিয়েছি লাঞ্চ। যাই হোক, এখান দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন সোজা যাব। আমাকে এখনও অবধি প্রায় 300 কিলোমিটার জার্নি করতে হবে। 301 কিলোমিটার। সন্ধ্যে 7:10 পৌঁছাবো বলে গুগল বলছে। দুটো রাস্তা দেখাচ্ছিল, এখানে সামনে বাড়ি রয়েছে, বাড়ি কোডারমা বিহার শরীফ হয়ে তারপরে মুজাফরপুর পৌঁছানো যায়। কিন্তু আমি প্রথমে যে রোডটা দিয়ে যাব বলে ডিসিশন নিয়েছিলাম, সেটা দিয়ে যাচ্ছি আমি। মানে আমি বাড়ি ক্রস করে চলে যাব সোজা, ডোবি আসবে, ডোবি থেকে আমি রাইট সাইডে নেব, ডোবি থেকে রাইট সাইডে নিয়ে বোধগয়া, জেহানাবাদ হয়ে তারপরে আমি মুজাফরপুর পৌঁছাবো। এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট ফটোশ্যুট করলাম একটুখানি, নিজের ফটো নিজেই তুললাম, বাইকের ফটো তুললাম, তারপরে এগোবো এখন সামনের দিকে। আবার বৃষ্টি পড়ছে, ফোন নষ্ট হয়ে যাবে রে আমার, কি করব বুঝতে পারছি না। বুঝতে পেরে গেছি, কিছু করার নেই, রেনকোট পরতেই হবে, বের করতেই হবে। যাই হোক, কোথায় ঢুকি এখন, ঢোকার জায়গাও তো পাচ্ছি না একটাও ভাই। এখানে রাখছি ভাই, কিছু করার নেই। বুঝতে পেরে গেছি, রেনকোট আমাকে বের করতেই হবে। ব্যাক সাইড থেকে রেনকোট বের করি। আর গোপ্রোটাকে আমি ভেতরে ঢোকাচ্ছি। রাস্তার কন্ডিশন কি রয়েছে সেটা তোমাদের বলে দেবো, বা পরে যদি কোনো সময় দেখি যে বৃষ্টি কমে গেছে তখন আবার গোপ্রো লাগাবো। আপাতত গোপ্রোটা ঢুকিয়ে দিচ্ছি আমি জায়গার ভেতর, কিচ্ছু করার নেই এখনো। এই হচ্ছে সিচুয়েশন।
বিষয়টা হলো আমি রেনকোট পরে নিয়েছি, কিন্তু এখনও অবধি গোপ্রো খুলিনি। এরপরে বৃষ্টি নামলে আমি জাস্ট গোপ্রোটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, খুলে নেবো। কারণ অলরেডি আজকে বেরোনোর আগে আমার একটা অ্যাডাপ্টার খারাপ হয়েছে, গোপ্রো মাইক অ্যাডাপ্টার। আরেকটা যদি খারাপ হয়ে যায় তাহলে মুশকিল। পেছন দিকে বাড়ি বাইপাস ছিল, বাড়ি বাইপাস দিয়েও যাওয়া যাবে, কিন্তু 6-7 কিলোমিটার বেড়ে যাচ্ছিল, তাই জন্য আমি আর ঢুকিনি। আমি গুগল ম্যাপকে যেহেতু ফলো করছি, এই রাস্তাটাতে গিয়ে বাড়ি বাইপাস আর এটা একই জায়গায় কানেক্ট করবে। এই যে দিল্লি যাচ্ছে, আমি স্ট্রেট দিল্লির দিকে নিয়ে নেবো। কোডারমা রাইট সাইডে চলে যাচ্ছে, পাটনাও কিন্তু রাইট সাইডে যাচ্ছে। কোডারমা হয়েও পাটনা যাওয়া যায়, কিন্তু আমি কোডারমা হয়ে যাব না। কোডারমা হয়ে গেলে, আগের বারে গেছিলাম ওই রাস্তাটাও কিন্তু কিছু কিছু জায়গায় ন্যারো রয়েছে। তো আমি একদম স্ট্রেট নিয়ে নিচ্ছি দিল্লির দিকে, ওই সাইড দিয়ে পাটনা যাব। ভাইয়া ডোবি সিধা, ডোবি সিধা। ওই বাইপাস দিয়ে বেরিয়ে গেলে আমাদের এই জ্যামটা নিতে হতো না। বুঝতে পেরে গেছি। এই তো বাইপাসটা গিয়ে এই রাস্তায় উঠতো, এই যে এখানে দেখাচ্ছে এই বাইপাসটা গিয়ে উঠতো। এখানে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বাড়ি বাইপাস। আমরা প্রত্যেকবার লাদাখ কিন্তু এই রাস্তাটা দিয়ে যাই, গিয়ে সেম রাস্তা দিয়ে কানেক্ট হচ্ছে। এখন দুপুর বাড়ি থেকে, মানে বাড়ির ভেতর দিয়ে, বাড়ির চক দিয়ে ঢুকে চলে এলাম, কোনো অসুবিধা হলো না। কিন্তু যদি সকাল বা বিকালে আসা হয় তাহলে আমার মনে হয় বাইপাস দিয়ে আসাটাই বেটার হবে। তো ঠিক আছে, এই দেখো বাড়ি বাইপাস, এই বাইপাসটা ছিল এটা। যাই হোক, সোজা এখন আমরা চপারান যাব। চপারান, তারপরে শেরঘাটি ক্রস করে ডোবি পড়বে। তারপরে আমি চপরানের জঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড থেকে বিহারে এন্টার করলাম। আর ঝাড়খণ্ড বিহার বর্ডারে কিন্তু বেশ জ্যাম হয়, কারণ বিহার পুলিশ চেক করে ওখানে। আর রাস্তাটাও একটু খারাপ ছিল, ওই জন্য রাস্তা ছেড়ে একটুখানি আমি অপোজিট লেনে গেলাম। অপোজিট লেন দিয়ে কিছু দূর রাইড করে পৌঁছে গেলাম ডোবি থেকে আমরা ফ্লাইওভার না নিয়ে নিচের দিকে গেলাম, আর রাইট সাইডে টার্ন নিয়ে NH-19কে বিদায় জানালাম আর কানেক্ট করলাম NH-22-তে, মানে ডোবি গায়া পাটনা হাইওয়ে। এখান থেকে পাটনার ডিস্টেন্স হচ্ছে 120-30 কিলোমিটার, আর আমরা সামনে বুদ্ধগয়া জেহানাবাদ হয়ে পাটনা পৌঁছাবো। আর এই NH-22-তে উঠে বুঝতে পারলাম রাস্তাটা কতটা সুন্দর। মানে সিরিয়াসলি বলতে আমার ধারণাই ছিল না এত সুন্দর হবে রাস্তাটা। লোকাল ট্রেন কিন্তু ভালোই স্পিডে চলছে, কিন্তু আমি যেরকম চালাচ্ছি সেরকম টাচ করতে পারছে না। রাস্তাটা এতটাই ভালো, আমি না লাস্ট 100 কিলোমিটার কখন চলে এলাম আমি বুঝতে পারলাম না। সিরিয়াসলি বলছি, একদমই বুঝতে পারলাম না। লোকাল ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে গেলাম। 100, 105, 106, 107 এরকম স্পিডে রাইড করেছি। রাস্তাটা সত্যি খুব ভালো। তবে আমি কিন্তু ডোবি থেকে প্রায় 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। মনে হচ্ছে না একটাও পেট্রোল পাম্প দেখেছি, মনে হচ্ছে না। পুরো 4 লেন হাইওয়ে, পুরো বাটারি স্মুথ টারম্যাক রোড, আর চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে খুব তাড়াতাড়ি, মানে বলতে পারো 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পাটনা। কিন্তু বিকাল পাটনা পৌঁছেই বুঝতে পারলাম যে আমাকে জ্যাম ফেস করতেই হবে। প্রথমে লেভেল ক্রসিং, সেখানে একটু জ্যাম। এই জন্যেই 72-73 কিলোমিটার 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছিল, 2 ঘন্টা 15 মিনিট। বাপরে বাপ, জানি না কতটা জ্যাম হবে। ঠিক আছে, এগোই আস্তে। অফিস টাইম হয়ে গেছে, মানে অফিস ছুটির সময় হয়ে গেছে, তো জ্যাম হবে। তারপর আবার রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে। ও এই স্ট্রাকচারটা মেট্রো রেলের হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। তবে ট্রেন যাওয়ার জন্য একটুখানি বেশি পাতলা মনে হচ্ছে না, কিরকম যেন একটা দেখতে, জানি না। সামনে গঙ্গা নদী। ইয়ে মুজাফরপুর কোন সা সাইড? মুজাফরপুর সিধা। এই ম্যাপ এখানে একটুখানি গোলাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। আমার পাটনা অলরেডি হোটেলে পৌঁছে গেছে। 64 কিলোমিটার, 1 ঘন্টা 33 মিনিট সময় লাগবে। চলো এগোই। তারপরে আস্তে আস্তে আমি পাটনার গঙ্গা নদীর উপর মহাত্মা গান্ধী সেতু ক্রস করলাম। গঙ্গা নদী কিন্তু এখানে বেশ চড়া, আর পুরো নদীর মধ্যে চর পড়ে রয়েছে। তো মহাত্মা গান্ধীর সেতু পেরিয়ে আমি নিলাম মুজাফরপুরের রাস্তা। এই রাস্তাটাও কিন্তু 4 লেন রাস্তা, আর এখানেও কিন্তু আমি প্রায় 100 স্পিড মেনটেন করছিলাম। করতে সন্ধে হতে না হতে আমি কিন্তু মুজাফরপুর পৌঁছে গেলাম। আর আমার পার্টনার, প্রথমেই যেটা তোমাদের বলেছিলাম ব্লগ শুরুতে, আমার পার্টনার রয়েছে একজন। এই ট্রিপে আমার পার্টনার কিন্তু অলরেডি মুজাফরপুরে পৌঁছে গেছিলো, আর
হোটেল সেন্ট্রাল ট্রিতেও রুম নিয়েছে। আজকে কলকাতা থেকে আমি কিন্তু টোটাল 680 কিলোমিটার জার্নি করেছি, আর রোডটা কি নিয়েছি সেটা তো তোমাদের অলরেডি বলে দিয়েছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। কলকাতা থেকে NH-19 ধরে দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদ থেকে ডোভি থেকে NH-22 নিয়ে পাটনা থেকে মুজাফফরপুর। আর এই রাস্তা রাইড করে আমার মনে হলো কলকাতা থেকে নেপাল যাওয়ার জন্য এখন বেস্ট রুট হচ্ছে এই রুটটাই। সব থেকে বেশি হাইওয়ে পাওয়া যাবে আর রাস্তাটা বেশ ভালো। তো তোমরা যদি আসো ফিউচারে নেপাল, তো মুজাফফরপুর আসার দরকার নেই, তোমরা পাটনাতেও থেকে যেতে পারো। তারপরে পাটনা থেকে রাক্সলের দিকে বা ইন্ডিয়া নেপাল বর্ডার যেটা রয়েছে রাক্সল বা বীরগঞ্জের দিকে এগিয়ে যেতে পারো। যদি তোমরা নেপাল আসো এর মধ্যে, তো এই রুটটা নিও, বেশ ভালো একটা রুট। হয়তো 50, 60, 70 কিলোমিটার বেশি জার্নি করতে হবে, কিন্তু রুটটা খুব ভালো। এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই। এই মুজাফফরপুরে হোটেল থেকে শুরু করে সমস্ত ডিটেলস পরের ব্লগে থাকছে। তো আপাতত এই ব্লগটা যদি ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব যদি এরকম কেউ থাকে যে নেপাল আসার প্ল্যান করছে, তো তার সাথে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। প্রচণ্ড এক্সাইটিং আর প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস একটা সিরিজ আসতে চলেছে। ব্লগে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে। চলো আপাতত টাটা।